দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাফাতের গাড়ি চালকের 4 দিন ও দেহরক্ষীর 3 দিনের রিমান্ড মঞ্জুর। হোটেলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানালো রেইনট্রি কর্তৃপক্ষ। ঝিনাইদহে জঙ্গি আস্তানা থেকে 5টি বোমা, 15টি ডাইনামাইট স্টিক, সুইসাইডাল ভেস্ট উদ্ধার। বাংলাদেশি বিদেশি নাগরিকরা শঙ্কামুক্ত নন মন্তব্য করেছেন ডেনিশ রাষ্ট্রদূত। সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ জানালো কেন্দ্রীয় ব্যাংক, সব ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চাল গম সংগ্রহের টাকা কৃষি কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কৃষকদের পরিশোধ করা হবে জানালেন খাদ্যমন্ত্রী। বললেন, কৃষকের স্বার্থেই বহাল রাখা হয়েছে চালের আমদানি শুল্ক। এবং রাজধানীতে রাস্তার নিচ দিয়ে গ্যাস, বিদ্যুৎ, পানির যথেচ্ছ লাইন টানায় বাড়ছে ঝুঁকি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নাগরিক সেবা নিশ্চিতে কাঠামোগত পরিকল্পনার তাগিদ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী বৌ। বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার মূল আসামি সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লালের 4 দিন এবং দেহরক্ষী রহমত আলীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা এর রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ধর্ষণের ঘটনার সঙ্গে রেইনট্রি হোটেলের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। ঘটনার পর 10 দিন পার হয়ে গেলেও এখনো গ্রেফতার করা যায়নি মামলার অন্যতম আসামি নাইম আশরাফকে। সোমবার রাতে গ্রেফতার হওয়া বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার মূল আসামি সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমতকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা 10 দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত দুপক্ষের শুনানি শেষে বিল্লালকে 4 দিন এবং দেহরক্ষী রহমতকে 3 দিনের জন্য রিমান্ডে দেন। এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বেলাল ড্রাইভার তাকে দিয়ে সাফাত আহমেদ তাকে এই ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে এবং পরবর্তীতে এই ধর্ষণের পরে এই দেহরক্ষী রহমত আলী সে ভিকটিমদের বাসায় যায়, এই ধরনের ঘটনার জন্য প্রকাশ না করে এই ধরনের থ্রেট করে। এই হলো তাদের বিরুদ্ধে অভিযোগ। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, অপরাধে জড়িত না হওয়ার পরও হয়রানি করতে আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এদের বিরুদ্ধে এজাহারের বডিতে কোথাও যে ধারা মামলাটি রুজু করা হয়েছে সেই ধারা কোনো সুস্পষ্ট অভিযোগ উল্লেখ নাই। ইতিমধ্যেই এ ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান আসামি সাফাত আহমেদ ও তার সহযোগী সাদমান সাকিব রিমান্ডে রয়েছে। রিমান্ডে তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এদিকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ। সকালে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, এই ঘটনায় হোটেলের কেউ জড়িত থাকলে তারা ব্যবস্থা নেবেন। আমার হোটেল কর্তৃপক্ষ বলেছিল যে যখন এই অ্যালিজিড ঘটনাটা হয় তারা এরকম কোনো আনইউজুয়াল কিছু দেখেনি। যদি আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী যদি ন্যাক্কার জন্য অপরাধের সাথে জড়িত থাকে আমরা অবশ্যই কড়া বিচার চাই, বিচার দাবি করব এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব এবং তাদের রিকোয়েস্ট করব যেন তারা তদন্ত করে এই জিনিসটা উদ্ঘাটন করে। 28 মার্চ রাজধানীর বনানীতে একটি হোটেলে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার 40 দিন পর রাজধানীর বনানী থানায় দায়ের করা হয় ধর্ষণ মামলা। এই মামলায় 5 আসামির মধ্যে 4 জনকে গ্রেফতার করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে নাইম আশরাফ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। নারী নির্যাতন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নারী সংহতি। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে মানববন্ধনে বনানীর হোটেলে দুই শিক্ষার্থীর ধর্ষণ ঘটনা সহ বিভিন্ন সময় নারীদের উপর হামলা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন তারা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, দেশে তনু, রিসা, আয়েশা সহ নারীদের উপর নির্যাতন, সহিংসতা এবং যৌন নিপীড়নের পর যে বিচারহীনতা তৈরি হয়েছে তা নারী নির্যাতন বন্ধ না হওয়ার অন্যতম কারণ। এছাড়া বনানীর ঘটনায় প্রশাসনের মামলা নিতে গড়িমসির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। পাশাপাশি যেসব কর্মকর্তার দায়িত্ব পালনের অবহেলার অভিযোগের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালিয়ে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য সহ 2টি সুইসাইডাল ভেস্ট, 5টি হাতবোমা এবং 15টি ডাইনামিক স্টিক উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, সোমবার রাতে বিশেষ অভিযানে দুজনকে আটকের পর কয়েকজন জঙ্গি বিপুল পরিমাণ বিস্ফোরক সহ চুয়াডাঙ্গা গ্রামে আত্মগোপন করে আছে বলে তথ্য দেয় তারা। এরই ভিত্তিতে গভীর রাতে ওই এলাকায় অভিযানে যায় র্যাব।
এ সময় ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানার অভিযানে নিহত তুহিনের ভাই সেলিম এবং চাচাতো ভাই প্রান্তের দুটি বাড়ি ঘিরে রাখা হয়। পরে মঙ্গলবার সকালে খুলনা থেকে বম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযান শুরু করে। অভিযানের শুরুতে একটি বাড়ির পাশের বাঁশবাগানে মাটির নিচ থেকে 2টি সুইসাইডাল ভেস্ট এবং 4টি হাতবোমা উদ্ধার করা হয়। পরে বাড়িটির অন্যান্য স্থান থেকে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য সহ 15টি ডিনামাইট স্টিক এবং 20টি বোমা তৈরির সার্কিট উদ্ধার করেন তারা। মঙ্গলবার বিকেলে প্রথম দিনের মতো অভিযান শেষ করে র্যাব। বুধবার সকাল থেকে আবারও অভিযান শুরু করা হবে। সেকেন্ড স্পট থেকে 4টি কন্টেইনার ভর্তি বিভিন্ন ধরনের কেমিক্যাল। থার্ড স্পট থেকে আমরা পেলাম এন্টি পার্সোনাল মাইন সদৃশ একটা বস্তু, যেটা বড় ধরনের এক্সপ্লোশনের কাজে লাগানো যায়। ফোর্থ স্পট থেকে আমরা পেয়েছি নিওজেল, যেটা বড় ধরনের এক্সপ্লোশনের কাজে লাগানো যায়। এর সাথে আছে 186টির মতো আপনার পিভিসি সার্কিট প্রিন্টেড বোর্ড আর কি, ছোট ছোট। বাংলাদেশে এখনো বিদেশি নাগরিকরা জঙ্গিবাদের শঙ্কামুক্ত নন বলে মন্তব্য করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত হেমলেতি উইন্থার। এজন্য বিদেশি নাগরিকদের চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাপ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। জঙ্গিবাদ পৃথিবীর সব দেশেই সমস্যা। বাংলাদেশে এখনো বিদেশি নাগরিকরা জঙ্গিবাদের শঙ্কায় রয়েছে। এজন্য বিদেশি নাগরিকদের চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়েছে। তবে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাউন্টার টেরোরিজম নিয়ে বৈঠক করে 3 দেশের প্রতিনিধিরা। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুমবার্নিকাট সন্ত্রাসবাদ মোকাবেলায় সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দেন। এ সময় ইরাক এবং সিরিয়ায় অংশ নেওয়া জঙ্গিরা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাদ কোনো একটি দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। আমরা মনে করি একা কোনো দেশ এই সমস্যার সমাধান করতে পারবে না। এই সমস্যা মোকাবেলায় আমাদের একসাথে কাজ করতে হবে। অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে কাজ করে আসছে, বাংলাদেশও এ বিষয় নিয়ে কাজ করছে। আমরা তাই বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন বিভাগকে আরো দক্ষ করে তুলতে সহায়তা করে যাব। সিরিয়া বাগদাদ ফল করছে, এখানে যার যার এলাকার লোক তো এখন ফিরে আসবে। তা আমরা বলছি আমাদের দেশে থেকে লোক আমাদের জানা মতো যায়নি, তোমাদের কাছে যদি লিস্ট থাকে আমাদের কাছে প্রোভাইড করো, আমরা তাদেরকে দেখবো। আর আমাদের কয়েকজন যে মিসিং ছিল আমরা যেটা জানিয়েছিলাম, সেই মিসিং গুলোকে অনেকগুলি আমরা আইডেন্টিফাই করছি, অনেকগুলি আমাদের কাছে ফেরত আসছে। যেগুলি আসে নাই সেগুলোর জন্য আমাদের ইমিগ্রেশন, আমাদের যে চেক পয়েন্টগুলো আমরা অ্যালার্ট রেখেছি, যদি আমাদের কাছে যখনই আসে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। বাংলাদেশ সাইবার হামলার ঝুঁকির মধ্যে রয়েছে, এজন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী একথা জানান। রাজধানীর মিরপুরে বিআইবিএম এর ব্যাংকিং নিরাপত্তা বিষয়ে এক সেমিনারে তিনি আরো বলেন, 50% ব্যাংক কর্মকর্তা এখনো জানেন না সাইবার হামলা থেকে কিভাবে নিরাপদ থাকতে হবে। এ কারণে সব ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের আইসিটি গাইডলাইন মেনে চলার নির্দেশ দেন তিনি। আইসিটি খাতকে ব্যবসা থেকে আলাদা করার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করে তিনি আরো বলেন, এখনো পর্যন্ত মোট 30,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে ব্যাংকের আইসিটি খাতে। এ খাতে প্রতি বছর গড়ে 15 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলেও জানান তিনি। সেমিনারে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জার্মানি থেকে, রাশিয়া থেকে আরম্ভ করে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, ইন্ডিয়া পর্যন্ত সব দেশই আছে। অর্থাৎ এখানে প্রাচ্য প্রতীচ্য সবই আছে। এশিয়া, প্যাসিফিক অ্যান্ড ইউরোপ অ্যান্ড আমেরিকান কান্ট্রিগুলো, ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো রয়েছে। সুতরাং এখান থেকে কোনো মুক্তি নাই। আর এই আইটি সিকিউরিটির, আইটির উন্নয়ন ছাড়া যেমন আমরা চলতে পারবো না, আমরা অনলাইন ব্যাংকিং ছাড়া যেমন চালাতে পারবো না, কিন্তু সিকিউরিটি থ্রেটটা ক্রমেই এগুলো আসছে, নানান ধরনের ম্যালওয়্যার আসছে, নানান ফায়ারওয়াল ভাঙার প্রকৃতি তৈরি হচ্ছে। তার একটাই মাত্র পথ হচ্ছে আমাদের আইসিটি ডেভেলপমেন্ট করা।
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, বৈঠকে গেল মাসের 7 তারিখে ভারত সফর এবং 18 তারিখের ভুটান সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া সাম্প্রতিক হাওর এলাকার বন্যায় ক্ষয়ক্ষতি এবং বিপর্যয় রোধে সরকারের গৃহীত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হয় পরস্পরের মধ্যে। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন 3টি দেশের নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূতরা। নবনিযুক্ত রাষ্ট্রদূতরা হলেন কিউবার অস্কার ইসরায়েল মার্টিনেজ কর্দোভেজ, ফিনল্যান্ডের নিনা ইরমেইলি ভাস্কুনলাতি এবং সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো ইডিসদে। সিলেটে 150 মেগাওয়াট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট প্রকল্প সহ 2723 কোটি টাকার 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে এমএসসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোতে সরকারি তহবিল থেকে 1929 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেটের গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট প্রকল্প, আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কগুলোর মান উন্নয়ন প্রকল্প। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আরও জানান, বছরের প্রথম প্রান্তিকে দেশের মূল্যস্ফীতি ছিল 5.28%। সিলেটে একটা আমাদের পুরাতন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে। 150 মেগাওয়াটের যে এক্সিস্টিং পাওয়ার প্ল্যান্টটি আছে, এটাকে আমরা 225 পর্যন্ত নিতে পারবো। এই প্রকল্পটি ব্যয়ের পরিমাণ হবে 796 কোটি টাকা। জানুয়ারি মার্চ এই কোয়ার্টারে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ 5.28%, 5.28%। গত বছরের জানুয়ারি মার্চ এই কোয়ার্টারে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ ছিল 5.78%। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী দারুস সালাম থানার নাশকতার 3 মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই 3 মামলার অভিযোগপত্র আমলে নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বেগম জিয়ার করা এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী এবং বিচারপতি এনএম বশিরুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 2015 সালের 24শে মার্চ রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার দায়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছিল পুলিশ। গাড়ি ভাঙচুর এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় অপর মামলাটি হয় একই বছরের 3 মার্চ। এ নিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া নাশকতার মোট 11টি মামলার কার্যক্রম স্থগিত করল হাইকোর্ট। প্রবাসী সময়ে আরও থাকছে, টিসিবির পণ্য কিনতে রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনেও দীর্ঘ লাইন, সরবরাহ কমে অভিযোগ ডিলারদের, ট্রাক সংখ্যা বাড়ানোর দাবি ভোক্তাদের। এবং এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়ে 7টি জেলার 930টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ কুমিল্লা বোর্ডের। ফল পুনর্মূল্যায়নের জন্য 30,000 শিক্ষার্থীর আবেদন। চাল ও গম সংগ্রহের টাকা কৃষি কার্ড এবং কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়ে জেলা খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। চলতি মৌসুমে রংপুর বিভাগে চাল ও গম সংগ্রহে 160 জন মিলারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান, চাল ও গম সংগ্রহ করছে সরকার। এবার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 24 টাকা দরে 7 লাখ টন বোরো ধান এবং 34 টাকা কেজি দরে 8 লাখ টন চাল সংগ্রহ করা হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য কর্মকর্তা ও মিল মালিকদের সাথে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে জেলার 37টি মিল মালিক 2500 মেট্রিক টন চাল সংগ্রহের জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ সময় মন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থের কথা চিন্তা করেই উচ্চ আমদানি শুল্ক প্রত্যাহার করছে না সরকার। গোডাউনের সামনে লিস্টটা নিয়ে দেওয়া হবে, কৃষকদের তালিকাটা নিয়ে দেওয়া হবে।
কারা কারা এই গোডাউনে মাল দিতে পারবে। এক কর্নার থেকে দাবি হচ্ছে আমরা ইন্ডিয়ার থেকে যে মাল আমদানি করছি, খাদ্য আমদানি হচ্ছে, তার থেকে ট্যারিফ উঠিয়ে দেওয়ার জন্য 28% ট্যারিফ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজি হন নাই। কেন রাজি হন নাই? যে ট্যারিফ উঠিয়ে দেওয়ার পরে ইন্ডিয়ার থেকে আবার চাল আসা শুরু হবে এবং তখন কৃষকদের ক্ষতি হবে। আমরা প্রয়োজনে আন্তর্জাতিক বাজার থেকে আমরা আমদানি করব, চাল আমদানি করব। আমাদের একটা ভুল প্রচারণ হচ্ছে যে আমরা সংগ্রহ করতে পারছি না, আমরা কেউ কোনো কল মালিক আমাদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে না, এই যে একটা ভুল মেসেজ যাচ্ছে। কল মালিকটা এখনই আমার সাথে চুক্তিবদ্ধ হবে অনেকেই। ঠাকুরগাঁও থেকে বিকেলে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রংপুরে যান। রংপুরে জেলা প্রশাসন কার্যালয়ে খাদ্য বিভাগের পক্ষ থেকে বিভাগের 30 জন মিলারের কাছ থেকে 2500 মেট্রিক টন চাল কেনার বিষয়ে চুক্তি করা হয়। হাওড় অঞ্চলের ক্ষতিকে কেন্দ্র করে বাজারে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করার জন্য চেষ্টা করছে এক শ্রেণীর অসাধু মজুদদারেরা। হয়তো কিছু কিছু মিল এটার সাথে জড়িত থাকতে পারে। আমাদের মজুদ এখন এমন অবস্থায় নামে নাই যে সেই আমাদের ভীতির কারণ হতে পারে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে 160 জন মিলারের সঙ্গে ধান, চাল ও গম সংগ্রহের চুক্তি করা হয়েছে। এইবারও সেভাবে আপনারা। তাসমিন আফরোজ, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উন্নয়ন প্রকল্পগুলো অন্য কোনো সরকার এলে বাতিল করে দেবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, দেশের উন্নতির স্বার্থে একটি দলের একটানা 4 বার ক্ষমতায় থাকা দরকার। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, যারা বলেন পদ্মা নদীতে 2টি সেতু করবেন, তারা একটি সেতুর কাজই শুরু করতে পারেননি। এমন চাঙ্গা হয়েছে ভীষণের বদৌলতে, এখন নিজেরা নিজেদের ঠেকাচ্ছে। এখন এই ভীষণ কি নিজেরা নিজেদেরকে ঠেকানো, ঠেকিয়ে বলে পুলিশ সভা বন্ধ করেছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভালোই বলেছে, ঘুরে দাঁড়িয়েছে, নিজেরা নিজেদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। একদলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, রাজনৈতিক স্বার্থ নিয়ে নির্বাচনকালীন এমন সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। মঙ্গলবার বিকেলে ভাসানী অনুসারী পরিষদের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আগামী নির্বাচন একদলীয়ভাবে সে নির্বাচন করতে দেওয়া হবে না। যদি সমাজে তারা না আসেন, তাহলে আন্দোলন করব যাতে করে এমন একটি সরকার নির্বাচনের সময় থাকে যেই সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না। আর নির্বাচন করতে হবে এই জন্য যে বাংলাদেশের মানুষ এখন এই বর্তমান সরকারের পরিবর্তন চায় এবং আমরা এই ভিশন 20 এবং 30 বাস্তবায়ন করার জন্য আমরা ইনশাআল্লাহ সুযোগ পাব। নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন না ঘটলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলটির নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, জাতীয় পার্টি এখনো ধ্বংস হয়ে যায়নি, বরং আগামীতে আরো শক্তিশালী হবে। আমরা অনেক অত্যাচারিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, কিন্তু ধ্বংস হয়ে যায় নাই, বিলীন হয়ে যায়নি। তার কারণ মানে শক্তি ছিল, বল ছিল। জাতীয় পার্টির পরিবর্তন আসবে, আগামী নির্বাচনে আমরা শক্তিশালী দল হবে। যদি নির্বাচন হয়, কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, আজ পর্যন্ত হয়নি, ভবিষ্যৎ হবে না। নির্বাচন পদ্ধতি পরিবর্তন আসলে শান্তি ফিরে আসবে। প্রবাসী সময়ে আরো থাকছে, বুধবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, জয়ের ক্ষুধায় মরিয়া টাইগাররা। মাতারবাড়ির 1200 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী বছর দ্বিতীয় ধাপের কাজ শুরু করা গেলে 2022 সালে শেষ করা সম্ভব। এই প্রকল্প বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ যোগানে ভূমিকা রাখবে বলে মনে করেন বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই মানসম্পন্ন টেকসই কাজ করার দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন। কক্সবাজার ঘুরে এসে মোস্তাফিজুর রহমান আকাশের ছবিতে সানভি রূপলের রিপোর্ট।
প্রশান্ত মহাসাগরের তীরে জাপানের হিটাচিনাকা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। ক্ষতিকর কার্বন পরিশোধনের জন্য আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হয় এখানে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বঙ্গোপসাগরের কাছে কুহিলিয়া নদীর তীরেই ৭,৬৫৬ একর জমিতে মাতারবাড়িতে জাপানের সহায়তায় একই প্রযুক্তির সমন্বয়ে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছে। এর মধ্যে জমি অধিগ্রহণ, নদীর চ্যানেল ড্রেজিং, প্রশাসনিক ভবন নির্মাণ সহ প্রথম ধাপের কাজ প্রায় শেষ। এখন মূল প্রকল্পের জন্য জাপানের সুমিটোমো ও মারুবিনি কর্পোরেশনের দেয়া 2টি দরপত্রের আর্থিক মূল্যায়নের কাজ চলছে। প্রচন্ড গতিতে তারা এগোচ্ছে। আমরা সময় মতোই আশা করছি যে এই পাওয়ার প্ল্যান্টটি আমাদের সময় মতো চলে আসবে, এবং বিশেষ করে যে চ্যানেলটা হচ্ছে এখানে, যে পোর্টটা হচ্ছে ডিপসি, আমাদের টার্মিনাল করব আমরা, কোল টার্মিনাল হবে, আগামীতে এলএনজি টার্মিনাল হবে, এখানে সবকিছুই সময় মতো এগোচ্ছে। 2014 সালে পাশ হওয়া এই প্রকল্পে 36,000 কোটি টাকার মধ্যে জাইকা দেবে 29,000 কোটি টাকা আর বাংলাদেশ সরকার ব্যয় করবে 5,000 কোটি টাকা। প্রকল্পটি টেকসই বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। আমাদের যেটি প্রত্যাশা থাকবে, যেহেতু জাপান তার গ্লোবালি তার এক ধরনের সুনাম রয়েছে প্রকল্পগুলো সুন্দরভাবে সঠিকভাবে করা এবং মান নিশ্চিত করা, সুতরাং সময় যদি কিছুটা বেশিও লাগে আমাদের প্রত্যাশা থাকবে মান বজায় রাখবে। সেক্ষেত্রে যদি প্রকল্প ব্যয় যদি কিছুটা বেড়েও যায়, অন্তত মানের দিক থেকে এবং প্রকল্পের গুণগত বিষয়গুলো যাতে পূর্ণভাবে নিশ্চিত করা হয়। প্রকল্পটির জন্য 2016-17 অর্থ বছরের বাজেটে 2,400 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী বাজেটে সম্ভাব্য বরাদ্দ দেওয়া হতে পারে 1,836 কোটি টাকা। সরকারের বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটির কাজ চলছে পুরোদমে। এখান থেকে যে বিদ্যুৎ পাওয়া যাবে, সরকার বলছে যে তা থেকে শুধু জাতীয় গ্রিডেই কাজে আসবে না, কাজে আসবে চট্টগ্রাম এবং এর আশপাশের যে অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে সেই অঞ্চলগুলোর শিল্প কারখানাগুলোতেও। সানবীর রূপল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীতে রাস্তার নিচ দিয়ে যথেচ্ছ গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন টানায় বাড়ছে ঝুঁকি। এর মধ্যে তিতাসের গ্যাস লাইনে প্রতিনিয়ত ছোট বড় আগুন লাগার ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের মতে, মাটির নিচ এবং রাস্তার পাশ দিয়ে টানা গ্যাস লাইন পুরনো হয়ে গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত এবং ঝুঁকিমুক্ত নগরীর জন্য প্রয়োজন কাঠামোগত পরিকল্পনা। সেলিয়া সুলতানের রিপোর্ট। সোমবার বৃষ্টির পানির চাপ নিতে না পারায় ধসে যায় গ্রিন রোডের জাহানারা গার্ডেনের সামনের সড়ক। এতে রাস্তার নিচে থাকা পাইপলাইন থেকে গ্যাস বের হতে থাকে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় গ্যাসের প্রবাহ স্বাভাবিক করে তিতাস। এর আগে গত বছর গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে বনানীতে পুরো বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। আহত হন ভবনে বসবাসকারী বেশ কয়েকজন। ফায়ার সার্ভিস বলছে, রাজধানী জুড়ে থাকা গ্যাসের লাইনগুলো পুরনো হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া এসব পাইপ থেকে লিকেজ হয়ে বা ভূমিকম্পে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। গ্যাস লাইনগুলো তো অনেকদিন পুরনো হয়ে গিয়েছে এবং এগুলো কিন্তু লিকেজ হয়ে যে কোনো জায়গায় গ্যাসটা ট্র্যাপ হয়ে থাকে, এবং যখনই কোনো কনফাইন স্পেস থাকে এবং কোনো স্পার্ক হলেই বড় এক্সপ্লোশন হয়। ইলেকট্রিক্যাল লাইন, গ্যাস লাইন যেগুলো আছে, প্লাস এখানে সোয়ারেজ লাইন যেগুলো আছে, সবগুলোই কিন্তু পরিকল্পনা ছাড়াই হয়েছে। এদিকে ঝুঁকিপূর্ণভাবে থাকা এসব সেবা দেওয়ার লাইন পুনরায় পরিকল্পনা অনুযায়ী সংস্থাপন করা প্রয়োজন বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। রাস্তা কেটে পানি, ইলেকট্রিসিটি, গ্যাস, সেটা যা কিছু নেওয়ার পরে কি করতে হবে, সেটাকে আবার সুন্দরভাবে রিপেয়ার করতে হবে। কিন্তু আমরা দেখি ফেলে রেখে চলে যাই। এগুলো সব পরিকল্পনার দূরদর্শিতার অভাব। তিতাস গ্যাসকে বলবো যে আমাদের যে সমস্ত এক্সিস্টিং লাইন যেগুলো আছে, এগুলোকে আমি মনে করি একটা ইন্সপেকশনের মাধ্যমে রিনোভেশন করার প্রয়োজন আছে কিনা দেখতে হবে, অথবা যেগুলো ঝুঁকিপূর্ণ যেগুলো লাইন থাকে এগুলোকে দরকার হলে আমার লাইনগুলো শিফট করতে হবে। ওয়াসা, ইলেকট্রিসিটি, স্যানিটারি সব প্রতিষ্ঠানের ক্যাপাবল আর আপ টু ডু ইট, না পারলে অন্য থার্ড পার্টিকে দিয়ে করে নিতে পারে। সিটি কর্পোরেশনের আওতায় থাকা সকল সেবা প্রতিষ্ঠানের সেবা দান এবং তাদের সরবরাহ করা লাইনের অবস্থানের একটি পূর্ণাঙ্গ চিত্র সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে থাকা প্রয়োজন বলে মনে করেন তারা। এতে যে কোনো দুর্ঘটনায় যেমন দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, তেমনি সংস্থাগুলোর কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চুক্তি বাস্তবায়নের সময়সীমার 2 বছর পেরিয়ে গেলেও আন্তঃদেশীয় যানবাহন চলাচল চুক্তিতে অনুস্বাক্ষর করেনি ভুটান। তাই অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের মধ্যে আঞ্চলিক সড়ক সংযোগ রূপরেখা চুক্তি। তবে 4 দেশের মানুষের অবাধ যোগাযোগের এই সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করছে ভুটান সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, পররাষ্ট্রনীতিতে ভারতের উপর নির্ভরশীলতা নয় এই চুক্তি প্রত্যাখ্যান করে এমনটাই জানান দিতে চাইছে ভুটান। ভুটান থেকে ফিরে এসে আরো জানাচ্ছেন আজাল ইমন।
বাংলাদেশের তামাবেল সীমান্ত দিয়ে ভারতের শিলং গুয়াহাটি হয়ে পণ্যবাহী গাড়ি পৌঁছে যাচ্ছে ভুটান, কিংবা নেপালের কাঠমান্ডু থেকে কাকরভিটা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করছে কোনো ব্যক্তিগত গাড়ি। দক্ষিণ এশিয়ার 4টি দেশের সড়ক সংযোগের এমন ধারণা নিয়েই 2015 সালে ভুটানের রাজধানী থিম্পুতে স্বাক্ষরিত হয় BBIN বা আঞ্চলিক সড়ক সংযোগ চুক্তি। মন্ত্রী পর্যায়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় পরবর্তী 6 মাসে চুক্তির সামগ্রিক রূপরেখা তৈরি হবে, বাস্তবায়নের পর্যায়ে নিয়ে আসা হবে BBIN MVA কে। এর ধারাবাহিকতায় গ্রহণ করা হয় আন্তর্দেশীয় মোটর শোভাযাত্রা, উচ্চ পর্যায়ের বৈঠক সহ নানা পরিকল্পনা। বাস্তবায়ন হয়েছে যার কিছু কিছু, কিন্তু চুক্তি বাস্তবায়নের বিষয়ে রাষ্ট্রীয়ভাবেই একমত হতে পারেনি স্বাক্ষরকারী সব দেশগুলো। গেল বছর পর্যন্ত বাংলাদেশ, ভারত ও নেপালের সংসদে পাশ হয়ে গেলেও ভুটানের উচ্চকক্ষ ন্যাশনাল কাউন্সিল প্রত্যাখ্যান করে চুক্তিটি। সঙ্গত কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল BBIN নিয়ে কি ভাবছে ভুটান। The general public in Bhutan and also the members of the parliament. আমাদের সাধারণ মানুষ সাথে সাথে সংসদেরও কিছু বিষয়ে উদ্বিগ্নতা আছে, যা মোটেও অযৌক্তিক নয়। অবকাঠামো সীমাবদ্ধতা সমস্যাগুলোর মধ্যে একটা, কিন্তু এর বাইরেও আছে পরিবেশ বিপর্যয়, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা সীমান্ত পাচার বেড়ে যাওয়ার আশঙ্কা। Implementation of the BBIN motor vehicle agreement. ভুটান একটি ছোট দেশ হওয়া এসব সীমাবদ্ধতা অনেক বড় হয়ে উঠেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে ভারতের মতো বড় দেশের আগ্রহের চুক্তি প্রত্যাখ্যান দেশটির শক্তি প্রকাশ করে বলেও মত তাদের। বহু বছর ভুটান ভারতের সাথে কনসাল্ট করেই তাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে, তো এটা একটা তাদের জন্য একটা অপরচুনিটি, যেটার মাধ্যমে তারা বিশ্বকে বোঝাতে পারছে যে তাদের পররাষ্ট্রনীতিতে কিছু পরিবর্তন অবশ্যই আসছে আর কি। কিন্তু এত কিছুর পরও আশাবাদী থাকতে চান বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বললেন, স্থলবেষ্টিত দেশ ভুটানের নিজ স্বার্থেই এই চুক্তিতে সংযুক্তি জরুরি। ইনফ্রাস্ট্রাকচারও কম, এর মানে তো এটা না যে আমি যুক্ত হব না। প্রটোকলে গিয়ে ভুটান সংখ্যাটা নির্ধারণ করতে পারে, অথবা একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত আসতে দিতে পারে যে আমি এই পর্যন্ত দেব, এর প্রেশার দেব না। তো আমার ধারণা অন্য যে 3টা দেশ তারাও এ ব্যাপারে মানে ভুটানের বাস্তবতা বিবেচনাক্রমে তারা এটা তো চাপ দেবে না। তবে ভুটানকে বাদ দিয়ে BBIN এর চিন্তা করছে ভারত, এমন খবর প্রকাশিত হয়েছে দেশটির কয়েকটি দৈনিকে। আজহার লিমন, সময় সংবাদ, ভুটান। চলতি বছর কুমিল্লা বোর্ডের SSC পরীক্ষার ফল বিপর্যয়ের জন্য 930টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ড চেয়ারম্যান জানান, এবছর কুমিল্লা বোর্ডে ফলাফল বিপর্যয়ের কারণে পাশের হার কমে 59.03-এ দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় 25% কম। মূলত ইংরেজি বিষয়ে খারাপ করার কারণে এই ফলাফল বিপর্যয় হয়েছে বলেও ধারণা তাদের। এর প্রেক্ষিতে বোর্ডের আওতাধীন 6টি জেলার 930টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তারা। এদিকে পরীক্ষার প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে 30,000 শিক্ষার্থী। আগামী 30 মের মধ্যে এই ফলাফল ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। 15%-এর অধিক যে সকল প্রতিষ্ঠানে ফেল করেছে, তো সেসব প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করেছি এবং সেসব প্রতিষ্ঠানের সংখ্যা আমরা জেলাওয়ারি বের করেছি। তো সেখানে দেখা যাচ্ছে যে সর্বমোট 930টা প্রতিষ্ঠানকে আমরা চিঠি দিয়েছি এবং দেওয়া অলরেডি সে চিঠি দেওয়ার মানে অব্যাহত রেখেছি। 30,000 পরীক্ষার্থী যে পুনঃনিরীক্ষণের জন্য চ্যালেঞ্জ করেছে, সেটা আমাদের পুনঃপরীক্ষণের যে নিয়মাবলী সেই অনুসারে আমরা বিষয়টাকে আমরা দেখছি। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB-র নিত্যপণ্য বিক্রি কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নিত্যপণ্য কিনছেন ভোক্তারা। ডিলাররা জানান, সকালের বৃষ্টি হওয়ায় বিক্রি কার্যক্রম শুরু হয়েছে একটু দেরিতে। তবে আগের দিনের মতো ডিলারদের অভিযোগ, চাহিদার চেয়ে পণ্য সরবরাহ কম। এদিকে দাম নিয়ে কোনো অভিযোগ না থাকলেও ভোক্তারা জানান, সরবরাহ কম থাকার কারণে সীমিত পরিমাণে পণ্য কিনতে হচ্ছে তাদের। এজন্য গাড়ির সংখ্যা এবং পণ্যের সরবরাহ বাড়ানোর দাবি ক্রেতাদের। TCB-কেও পণ্য সরবরাহ আরো বাড়ানোর দাবি জানিয়েছেন ডিলাররা। সারা দেশে 185টি ট্রাকে এই পণ্য বিক্রি করছে TCB। পণ্য বিক্রি কার্যক্রম চলবে পুরো রমজান মাস। পণ্য পরিমাণ কম, লোক বেশি, অনেকে লাইন থেকে ফেরত যায়। যদি আরো একটু বাড়াইলে তো সবাই পাইতে সুবিধা হতো। সিস্টেমটা করছে, এ থেকে মানে পাবলিকের খুবই উপকার হইতেছে, এটা বলার বাইরে। সবারই একটু খেয়াল রাখা উচিত যাতে বাইরে কোনো ডেলিভারি তারা না দিতে পারে। এখানে যে পরিমাণে চাহিদা, ভোক্তা যে পরিমাণে আছে, তার
অনুযায়ী কম, পণ্য কম। এবারে প্রবাসীর খবর। এতদিন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ স্কুলগুলোতে বাংলা ভাষা বাধ্যতামূলক থাকলেও এবার পশ্চিমবঙ্গের সব স্কুলেই বাংলা ভাষা বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চট্টগ্রাম বিজ্ঞপ্তি জারির মাধ্যমে তৃতীয় ভাষা হিসেবে বাংলাকে আবশ্যিক করা হয়েছে বলেও জানান তিনি। যদি ছাত্রটি বাংলা, হিন্দি বা ইংরেজি, উর্দু, গুরুমুখী, নেপালি বা অলচিকি এর মধ্যে প্রথম ভাষা হিসেবে চয়ন করে, তবে ছাত্র বা ছাত্রীটিকে আরও দুটো ভাষাতে তাদের পছন্দ মতন চয়ন করতে হবে। এই ত্রিভাষার মধ্যে বাংলা ভাষা থাকতে হবে। নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত 3 জনের মরদেহ বুধবার সকাল 8টায় বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার স্থানীয় সময় বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে শামসুল আলম, আতাউর রহমান দুলাল এবং রায়হানুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাত 11টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে মরদেহ নিয়ে দেশের পথে রওনা দিয়েছেন স্বজনরা। মরদেহ দেশে নিয়ে যাওয়ার খরচ বহন করছে নিহতদের কর্মস্থল ইনভার্জিন ছিপলা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ। বিমানবন্দরের প্রোটোকল সহ যাবতীয় নথিপত্রের সহযোগিতা করছে নিউ ইয়র্ক বাংলাদেশ ক্যাপসুলেট। শনিবার কর্মস্থলে যাবার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। আমি সবসময় আল্লাহর কাছে চাইতেছি, আমি কাঁদবো না। আমার দুলালের জন্য আমি শুধু আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন তার বেহেশতবাসী করে। আমাদের জন্য দোয়া করবেন, রায়হানের জন্য দোয়া করবেন। ওর আমানত রাইখা গেছে আমার কাছে, আমি যেন ওরে ভালো কইরা ওর মতো কইরা ও যেভাবে বলছে আগে ওইভাবে যেন গইরা তুলতে পারি। ওনাদের সব রকম সহায়তা আমরা করছি, যা যা লাগবে কাগজপত্র, এয়ারপোর্টের সহায়তা। বন্ধ ভিসা চালু করার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন দেশটিতে সফররত প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মঙ্গলবার আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। এর আগে তিনি আমিরাতের স্থানীয় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী গোভাস সাইদ গোভাসের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপক্ষীয় বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে এর সুফল পাওয়া যাবে বাংলাদেশে। এদিকে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার বিকেলে কুয়ালালামপুর সেন্ট্রাল পাসারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনের নেতাকর্মীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল। তিনি বলেন, অতীতে সরকারগুলোর অবহেলা এবং অসৎ লক্ষ্য হাসিলের জন্য মালয়েশিয়া প্রবাসীদের বারবার বিপদে পড়তে হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার প্রবাসীদের সেবা নিশ্চিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। শুধু প্রবাসীদের কল্যাণেই নয়, তাদের পরিবারের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে শেখ হাসিনার সরকার। কামাল আরো বলেন, প্রবাসীদের সুবিধার জন্য মালয়েশিয়া সরকারের সম্মতিতে বর্তমানে জালান পাহাং শহরে হাইকমিশন অফিস ভাড়া নিয়ে সেবা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজশাহীতে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করেন নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন শুরু হয়। এ সময় জেলা বিএনপির বর্তমান সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সম্মেলনে সভাপতিত্ব করা নিয়ে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদের সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দেশের বাইরের খবর।
প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার সঙ্গে তথ্য আদান প্রদানের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে বলে এক টুইট বার্তায় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরেক টুইটে নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ তথা আইএসের বিরুদ্ধে রাশিয়াকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। গত সপ্তাহে হোয়াইট হাউসের ওভাল অফিসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসেলেভের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে জঙ্গি গোষ্ঠী আইএসকে নির্মূল করে বিশ্বব্যাপী নিরাপত্তা জোরদারের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। বৈঠক চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইএসের একটি অভিযানের পরিকল্পনার কথা দুই রুশ কূটনীতিককে জানান বলে সোমবার খবর প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তখন এই সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন মহল। এই পরিপ্রেক্ষিতে ট্রাম্প টুইটের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাফাতের গাড়ি চালকের 4 দিন এবং দেহরক্ষীর 3 দিনের রিমান্ড মঞ্জুর। হোটেলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানালো রেইনট্রি কর্তৃপক্ষ। ঝিনাইদহে জঙ্গি আস্তানা থেকে 5টি বোমা, 15টি ডাইনামাইট স্টিক, সুইসাইডাল ভেস্ট উদ্ধার। বাংলাদেশে বিদেশি নাগরিকরা শঙ্কামুক্ত নন, মন্তব্য ডেনিশ রাষ্ট্রদূতের। সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ জানালো কেন্দ্রীয় ব্যাংক। সব ব্যাংকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চাল গম সংগ্রহের টাকা কৃষি কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কৃষকদের পরিশোধ করা হবে জানালেন খাদ্যমন্ত্রী। বললেন, কৃষকের স্বার্থে বহাল রাখা হয়েছে চালের আমদানি শুল্ক। এবং রাজধানীতে রাস্তার নিচ দিয়ে গ্যাস, বিদ্যুৎ, পানির যথেচ্ছ লাইন টানায় বাড়ছে ঝুঁকি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নাগরিক সেবা নিশ্চিতে কাঠামোগত পরিকল্পনার তাগিদ। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা নিউজ রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *B লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।